সেনাপ্রধানকে বলতে চাই, দিনে দুপুরে চিন্তাই হচ্ছে, দর্শন হচ্ছে। আপনি যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে আপনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। এই পরিস্থিতিতে বাংলাদেশের সেনাপ্রধানের বার্তায় রীতিমতো বাংলাদেশের সামরিক শক্তি কতটা? এদিকে সেনাপ্রধানের বার্তায় দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মোড় নিল। ডক্টর ইউনূসের উপর কঠিন প্রভাব পড়ে। সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে আবারও রাজপথে নামে রীতিমতো ভয়ঙ্কর তাণ্ডব চালাচ্ছে। এইবার ক্ষমতার হালটা কে ধরবে এবং ক্ষমতার চেয়ারে কে বসবে? ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলেও কিছু করতে পারে না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে রাস্তা একটাই আছে, উনি যে কোনো দিন শুনবেন যে উনি চলে গেছে দেশ থেকে। আপনি শিওর থাকেন এই নির্বাচনে ছাত্ররা যে প্রার্থী দিবে তাদের কারো জামানত থাকবে। তখন দেখবেন ইউনূস ভাববে 1/11-এর সময় তিনি পার্টি করতে চাইছেন না। সরকার সাহেব যদি বিপ্লবোত্তর সরকারের পূর্ণ আনুগত্য প্রকাশ করে কাজ করতো, মাপ পাইতো। সেটা করেন নাই উনি। এইটার কনসিকোয়েন্স আছে কর্নেল সাহেব। ভবিষ্যতে দাবরানি এই সাংবাদিকদের আপনি দিবেন, নয়তো আমার দাবরানি খাবেন আপনি। আর্মি দেখে ডরে প্যান ভিজা ফেলার দিন শেষ। বিচার আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়ার্কারকে আপনার বদলি করে নতুন ওয়ার্কার নিয়োগ করবে না, মানে এই চেষ্টা কিন্তু চালাচ্ছে। আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান কিংবা আমাদের এই বাংলাদেশটাকে প্রতিনিয়ত কিভাবে মনে করেন পাকিস্তানের হাতে একটু একটু করে মনে করেন হাতে তুলে দেওয়া যায়, এই আপনার চেষ্টা কিন্তু চালাচ্ছে এই ধরনের সাইবার মনে করেন সন্ত্রাসীরা। হয়তো আসলে রাষ্ট্র চালানেন না, হয়তো ঘুষখোর হয়তো টাকা গুনতে পারবো, আর কিছুই পারবো না। দরজার তালা ভাঙা 20,000 টাকা নিয়ে গেছে। কার কাছে বিচার দেবো? দেশে তো আইনি নেই। নামাজ পড়ে আল্লাহর কাছে বলি, আর কারোর কাছে বলি না। সেই জন্যই প্রফেসর ইউনূসকে সরাইতে হবে, যত তাড়াতাড়ি হোক সরাইতে হবে। প্রফেসর ইউনূসকে সরাইলে কি হবে? ইন্ডিয়ার কি লাভ হবে? এবং আমার কাছে খবর আছে কাল রাত অব্দি সেনাবাহিনী হেডকোয়ার্টারে ঢাকায়, সেখানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি সমস্ত সেনাদের সঙ্গে জরুরি বৈঠক করেন। অনেক রাত অব্দি ওই বৈঠক হয়েছে এবং এই যে জমায়েতটা হবে, এই জমায়েতে সবার কাছে কিন্তু অস্ত্র থাকবে, আর এটাকে পুরো কোঅর্ডিনেট করছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও ডক্টর ইউনূসের সঙ্গে মূলত কি হয়েছে? অনেকেই বলতেছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও ডক্টর ইউনূসের মাঝে দ্বন্দ্ব চলতেছে। শুধু তাই না, আরো জানা যায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে কঠিন হুঁশিয়ারি সতর্ক বার্তা দিয়েছে সেটা নাকি ডক্টর ইউনূসকে দিয়েছে। এই সেনাপ্রধানের বক্তব্য নিয়ে আমাদের কাছে পর্যালোচনা করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ এসেছে, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে ভিডিওতে জানতে পারবেন সেনাপ্রধানের বক্তব্য নিয়ে এবং ডক্টর ইউনূসকে নিয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমরা নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটি বক্তব্য নিয়ে নানা ধরনের আলোচনা চলছে, বলা যায় টক অব দ্য কান্ট্রি। সারা দেশে এ নিয়ে ইতিবাচক নেতিবাচক নানা কথার পিছে যুক্তি, যুক্তির পিছে নানা ধরনের গুঞ্জন। প্রিয় দর্শক, এইসব বিষয় নিয়েই আজকে খোলাসা করতে চাই। তার আগে জানতে চাই বা আবারও পুনরাবৃত্তি করতে চাই যে সেনাপ্রধান বিডিআর বা পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কি বললেন, কতটুকু তার বলা উচিত ছিল, কতটুকু তিনি বলতে পারতেন, কতটুকু তার বলা ঠিক হয়নি। যে আলোচনা উঠেছে সেইগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব, বা তার কথার মধ্য দিয়ে কি পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের কাজ বিঘ্নিত হচ্ছে কিনা সেটি নিয়েও কথা বলতে চাই। সেনাপ্রধান যেটা বলেছেন সেটা হচ্ছে যে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদন্তাধীন বিডিআর সদস্য দ্বারা সংগঠিত। মঙ্গলবার রাজধানীর রাওয়া ক্লাবে এক অনুষ্ঠানে সেনাপ্রধান বিডিআর হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করেন। সেনাপ্রধান সেই সময় বলেছিলেন যে একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজেপি সদস্য দ্বারা সংগঠিত। প্রিয় দর্শক, এরপরে তিনি কি বললেন যে ফুল স্টপ, এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, 16 বছর ধরে 17 বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার মনে রাখা প্রয়োজন। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। জেনারেল ওয়াকারুজ্জামান এই বিষয়ে আরো কথা বলেন যে আজকে একটা বেদনা বিধুর দিবস। 1909 সালের 25শে ফেব্রুয়ারি আমরা এই 57 জন চৌকস সেনা অফিসার
এবং শুধু তাই নয়, তাদের কিছু কিছু পরিবারের সদস্যদের হারিয়েছি। এখানে আসার সময় এই ছবিগুলো আমি দেখছিলাম, এই ছবিগুলো আপনারা অনেকে ছবিতে দেখেছেন, কিন্তু এগুলো আমার সব চাক্ষুষ দেখা। আমি একটা চাক্ষুষ সাক্ষী এই সমস্ত বর্বরতার। জেনারেল ওয়াকারুজ্জামান আরো বলেন যে এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা, সেটার জন্য কমিশন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান এখানে আছেন, উনি এটা বের করবেন এবং আপনাদেরকে জানাবেন। সেনাপ্রধান আরো বলেছেন যে বটম লাইন হচ্ছে এই সমস্ত আমাদের চৌকো সেনা সদস্য যারা প্রাণ হারিয়েছেন তদানীন্তন বিডিআর সদস্যদের গুলিতে, আমরা নিজেরা এসব জিনিস নিয়ে অনেক ভিন্নমত পোষণ করছি। কেউ কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছি, সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না। এই হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে মঙ্গলবারে সেনাপ্রধানের বক্তব্য। এখন এই বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, ইতিবাচক নেতিবাচক নানা ধরনের কথা বলা হচ্ছে। আমি দুজনের উক্তি এখানে সামনে আনবো। একজন হচ্ছে মেজর তানভীর হায়দারের স্ত্রী তাসনুভা মাহা। তিনি বলেছেন, রাওয়াতে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন সেটা আমাদের জন্য খুবই অপমানজনক। পিলখানার সৈনিকরা কখনোই এই ঘটনা ঘটাতে পারে না। আমি নিজে সবচেয়ে বড় প্রমাণ। তিনি আরো বলেন যে আমার রুমে গিয়েছিল হিন্দি ভাষীরা। আমার স্বামীর সঙ্গে আমি পিলখানায় 3.5 বছর ছিলাম, কিন্তু আমি 3.5 বছরে কখনো বিডিআর এর কোনো সদস্যকে হিন্দি ভাষায় কথা বলতে দেখিনি। শুধুমাত্র 25শে ফেব্রুয়ারিতে শুনেছিলাম 3 জনের মুখে। আমার হাজবেন্ড দরবার হল থেকে ফোনে বলেছিলেন এনএসজি এবং ইন্ডিয়ান। তার হাজবেন্ড ফোনে তাকে জানিয়েছিলেন এনএসজি এবং ইন্ডিয়ান। তাহলে এখানে কি প্রমাণ হচ্ছে না কারা এই ঘটনা ঘটিয়েছিল? আবার আজকে শ্রম এবং কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন বলেছেন যে সেনাপ্রধান আমার জন্য অনেক উঁচু স্তরের লোক। তিনি একটি বাহিনী চালাচ্ছেন, তিনি কোনো কথা না বুঝে বলেননি। বাকিটা ইন্টারপ্রিটেশন কি আপনারা জানুন। তিনি বলেন, আমি যতটা ওনাকে চিনি, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান, যা বলার মানুষের মুখের উপর বলার লোক তিনি। সো আই হ্যাভ এ লট অফ রেসপেক্ট ফর হিম। এই কথাগুলো তিনি বলেছেন। এখন যে দুটো বিষয়ে সামনে আসছে, প্রথমত কেউ কেউ বলছেন যে সেনাপ্রধান ঠিকই বলেছেন। প্রথম পক্ষের যুক্তি কি? তারা বলছেন যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে নানা ধরনের কথা উঠছে ইতোমধ্যে, যেমন জেলখানায় থাকা বিডিআর সদস্যদের পরিবার কথা বলছে, যারা সাজাপ্রাপ্ত হয়েছেন তাদের কথা বলছেন, আবার যারা নিহত হয়েছেন বা শহীদ হয়েছেন তাদের পরিবার কথা বলছে। এর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকার বা ইউটিউবার যারা রয়েছেন তারাও বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করছেন। এখন ওই প্রথম পক্ষের যুক্তি হচ্ছে সেনাপ্রধান মূলত এই বিষয়গুলো বুঝিয়েছেন যে আমরা বিক্ষিপ্তভাবে যদি নানা ধরনের কথা বলি তাহলে এই তদন্ত প্রভাবিত হতে পারে এবং সঠিক গতিতে এগুতে নাও পারে, বা এখানে একটা বিভ্রান্তি তৈরি হতে পারে। আর দ্বিতীয় পক্ষের শক্ত অভিযোগ যে সেনাপ্রধান এভাবে একদম স্পষ্ট করে বলে দেওয়ার কে, তিনি যে মন্তব্যগুলো করেছেন এই মন্তব্যের মধ্য দিয়ে তদন্ত কমিশন তার কাজে ইতোমধ্যে একটা বাধা পেয়ে গেছে। সুতরাং আগামী দিনে সুষ্ঠু তদন্ত হবে কি না সেটা সন্দেহজনক। প্রিয় দর্শক, এইরকম পরিপ্রেক্ষিতে আমি আবার অন্যভাবে বিশ্লেষণ করতে চাই। সেই বিশ্লেষণটা কি? 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি যে মর্মান্তিক ঘটনা ঘটে পিলখানায়, সেই ঘটনার কাভারেজ আমি করেছি। তখন আমি দিগন্ত টেলিভিশনের সাংবাদিক ছিলাম। আমি পিলখানার প্রধান গেটেও উপস্থিত ছিলাম এই নিউজ কাভারেজ করতে গিয়ে। তো সেই সময়ে অল্পের জন্য আমি মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। যাই হোক, 25-26 ফেব্রুয়ারির 3 দিন পর আমি সাবেক রাষ্ট্রপতি তৎকালীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের একটা ইন্টারভিউ নেই। এটা একক এবং এক্সক্লুসিভ ইন্টারভিউ। তিনি স্পষ্টভাবে বলেছিলেন যে এই ঘটনার সঙ্গে বিদেশি বাহিনী জড়িত আছে, থাকতে পারে না। তিনি স্পষ্টভাবে বলেছেন। এই ভিডিও আছে হুসেইন মোহাম্মদ এরশাদের। তিনি আরো বেশ কিছু তথ্য দিয়েছিলেন বা সূত্র ব্যবহার করে এই মন্তব্যটি করেছিলেন। এখন দেখুন,
পিলখানা হত্যাকাণ্ডে গঠিত তদন্ত কমিশন এই মুহূর্তে যে দায়িত্বটি পালন করছে, আমার জানা মতে তারা অনেক দূর এগিয়ে গেছে। হত্যাকাণ্ডের পেছনে ক্লুগুলো উদ্ধার করার চেষ্টা করছে, দেশি বিদেশি সংশ্লিষ্টতা আছে কিনা, রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে যুক্ত কিনা, বা যার প্রতি দায় দেওয়া হচ্ছে শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী, তার দায় কতটুকু সেটাও খতিয়ে দেখছেন। ইতিমধ্যে এই তদন্ত কমিশন বলছে যে তারা প্রয়োজনে ভারতে গিয়ে শেখ হাসিনার সঙ্গেও কথা বলবেন, যদিও এটা সম্ভব নয় বলেই মনে হচ্ছে, এটা একটা বোগাস আওয়াজ। কিন্তু তারা যতটুকু এগিয়েছেন আমার জানা মতে ভালো এগিয়েছেন। এখন আরো যাচাই বাছাই করছেন, তথ্য প্রমাণগুলো মেলাচ্ছেন। কথা হচ্ছে যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশন গঠন করার জন্য সংশ্লিষ্টদের কিন্তু রাজপথে নামতে হয়েছে, এমনি এমনি হয়ে যায়নি। এর জন্য প্রতিবাদ করতে হয়েছে। আপনারা দেখেছেন প্রেস ক্লাবের সামনে, শাহবাগে গিয়ে, পল্টনে দিনের পর দিন আন্দোলন করেছেন সংশ্লিষ্টরা। প্রথমে যে তদন্ত কমিটি হয়েছিল এই সরকার ক্ষমতা গ্রহণ করার পরে, সেই তদন্ত কমিটির প্রধান ছিলেন একজন সচিব। এটা নিয়ে কিন্তু ব্যাপক আকারে ক্ষোভ এবং উষ্মা ছড়িয়ে পড়ে। সংশ্লিষ্টরা আদালতে যান, আদালত নির্দেশ দেন যে এটা একটা পূর্ণ তদন্ত কমিশন যেন গঠন করা হয়, যেন তেন তদন্ত কমিটি না, পূর্ণ তদন্ত কমিশন। তো সেই কমিশনে পরবর্তীতে প্রতিবাদের মুখে, চাপের মুখে, সংশ্লিষ্টদের প্রত্যাশা অনুযায়ী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমানকে এখানে কমিশনের প্রধান করা হয়েছে। তার নেতৃত্বে 7 সদস্যের কমিশন এখন কাজ করছে। সরকার শুধু তাই নয়, আদালতও বলে দিয়েছে এটা হচ্ছে পরিপূর্ণভাবে স্বাধীন একটা কমিশন। মানে এই বিচারের তদন্তের জন্য এই 7 সদস্যের উপর পুঙ্খানুপুঙ্খভাবে, নিরঙ্কুশভাবে ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা যতটুকু জানি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান সম্পর্কে, তিনি একজন দৃঢ়চেতা, সাহসী এবং দূরদর্শী মানুষ। এজন্যই তিনি যেন এই তদন্তটি করেন সেটা কিন্তু বারবার চেয়েছেন আহত নিহত সেনা সদস্যদের পরিবারের সদস্যরা, যার পরিপ্রেক্ষিতেই তাকে বসানো হয়েছে। তার চেয়ে বড় কথা হচ্ছে তিনি তদানীন্তন বিডিআর এর, মানে একসময় বিডিআর এর মহাপরিচালক ছিলেন, সুতরাং বিডিআর সম্পর্কে তার অভিজ্ঞতাও রয়েছে। প্রিয় দর্শক, এখন আমরা যদি আলম ফজলুর রহমান সম্পর্কে একটু জেনে নেই, তাহলে কিন্তু তার সম্পর্কে আলোচনা করা সহজ হবে। তার সম্পর্কে আলোচনা করা মানে এই স্বাধীন তদন্ত কমিশন কি আসলেই স্বাধীনভাবে কাজ করছে কিনা, নাকি কেউ বলে দিচ্ছেন, কারো ইশারায় পরিচালিত হচ্ছে। দেখুন, আলম ফজলুর রহমান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন বীর যোদ্ধা। তিনি পীরদিওয়ায় মুক্তিবাহিনীতে যুদ্ধ করেছেন, সেই সময় তিনি সেনা কর্মকর্তাই ছিলেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে 29 ফেব্রুয়ারি 2000 সাল থেকে 11 জুলাই 2001 সাল পর্যন্ত তিনি তৎকালীন বিডিআর এর মহাপরিচালক ছিলেন। এই যে 29 ফেব্রুয়ারি 2000 থেকে 11 জুলাই 2001 পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি তোলপাড় করে দিয়েছেন এই অল্প সময়ের মধ্যেই, প্রায় 1.5 বছর সময়। আপনারা হয়তো জেনে থাকবেন যে 2000 সালে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে একটি যুদ্ধ সংগঠিত হয়, সেই যুদ্ধকে বলা হয় নাফ যুদ্ধ। সেই যুদ্ধে বাংলাদেশ বিজয়ী হয়। বাংলাদেশের একজন বিডিআর সদস্যও শহীদ হয়নি সেই যুদ্ধে, কিন্তু 600+ যোদ্ধা নিহত হয়েছিল মিয়ানমারের। পরবর্তীতে মিয়ানমার শান্তি চুক্তি করে। এটা একটা ঐতিহাসিক ঘটনা, নাফ যুদ্ধ। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে বাংলাদেশের বীরত্ব গাথা। এটা আপনারা আরো বিস্তারিত পড়ে দেখতে পারেন। 2001 সালের এপ্রিল মাসে প্রতিবেশী রাষ্ট্র কর্তৃক জোরপূর্বক সিলেটের পাদুয়া দখল করা ছিল দীর্ঘদিন ধরে, সেটা তিনি উদ্ধার করেন। আপনাদের জানা থাকা দরকার যে 1972 সালে এই পাদুয়াকে দখল করে নেয় ভারতের বাহিনী। এটা কিন্তু 2001 সাল পর্যন্ত ভারতের দখলেই ছিল, কিন্তু তিনি বিডিআর এর মহাপরিচালক হবার পর এই দখলকৃত জায়গাটি উদ্ধার করেন। 2001 সালের 18 এপ্রিল, ওই মাসেই ভারতের বিএসএফ কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বড়ইবাড়ি বিডিআর ক্যাম্প দখলের জন্য আগ্রাসন চালায়, কিন্তু এই আগ্রাসনকে রুখে দেন মেজর জেনারেল আলম ফজলুর রহমান এবং তার বাহিনী। ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ
এই ঘটনার জন্য আলম ও ফজলুর রহমানকে সবসময়ই দায়ী করে। এই ঘটনায় বিএসএফ এর কিন্তু বহু সংখ্যক সদস্য ক্ষতিগ্রস্ত হয়, নিহতের সংখ্যাও বিপুল সংখ্যক। প্রিয় দর্শক, মানে 3টি সম্মুখ সমরে বাংলাদেশ স্বাধীনতার পর সীমান্ত কেন্দ্রিক যুদ্ধে আলম ও ফজলুর রহমানের নেতৃত্বে বিজয়ী হয়েছে আমাদের তৎকালীন বাহিনী বিজিআর, আর তার প্রধান যার নির্দেশনায় হয়েছে তিনি হচ্ছেন আলম ও ফজলুর রহমান। সুতরাং তিনি একটা স্বাধীন কমিশনের প্রধান হয়েছেন। এখন তিনি যদি সেনা প্রধানের কথাতে প্রভাবিত হন তাহলে তো আর করার কিছু নেই। আমার ব্যক্তিগত পরিচয় রয়েছে ফজলুর রহমান সাহেবের সঙ্গে। আমি যতটুকু জানি তিনি একরোখা মানুষ, যা চিন্তা করেন তাই করেন। তিনি দেশপ্রেমিক মানুষ, তার মধ্যে কাজের প্রচন্ড স্পৃহা আছে। সুতরাং সেনাপ্রধানের বক্তব্যের পর সেনাপ্রধানের বক্তব্যের নেতিবাচক দিকগুলোকে সামনে রেখেই আমি বলবো যে পিলখানা হত্যাকাণ্ডের বিচার অবশ্যই স্বাধীন এবং নিরপেক্ষভাবে হওয়া উচিত। আদালত থেকে এটাকে বলা হয়েছে স্বাধীন কমিশন, রাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা সম্পূর্ণরূপে হস্তক্ষেপ মুক্ত একটা কমিশন। এখন এই কমিশন পরিচালনার জন্য আলম ও ফজলুর রহমানকে অন্য সদস্যদের নিয়ে স্বাধীন চেতা মানসিকতায় কাজ করতে হবে। সেই কাজে তিনি যদি বাধাপ্রাপ্ত হন তাহলে সংবাদ সম্মেলন করে পুরো জাতিকে জানিয়ে দিতে পারেন যে আমি কাজ করতে পারছি না, আমাকে বাধা দিচ্ছে। তদন্তে নানা ধরনের উটকো প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। এই ঘটনায় কোনো বিদেশি শক্তি যুক্ত আছে কিনা তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার সুযোগ তো আলম ও ফজলুর রহমান কমিশনের রয়েছে। এই কমিশনের এটাও দায়িত্ব যে এই ঘটনার সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগের অন্য যাদের নাম শোনা যায় তাদের সম্পৃক্ততা কতটুকু সেটা খতিয়ে দেখা। এখন তিনি যদি সেনা প্রধানের কথায় বা সেনা প্রধানের কোনো ফোনে বা রাষ্ট্রের শক্তিশালী ডিপ স্টেটের কোনো নির্দেশনায় তার কাজ স্বাভাবিক গতিতে এগিয়ে না নেন তাহলে তো এটা জাতির জন্য দুঃখজনক হবে। আলম ও ফজলুর রহমানের বিগত যে রিপোর্ট, তার কর্মকাণ্ডের তৎপরতার, দেশপ্রেমের, পেশাদারিত্বের, সেই জায়গায় আমরা আশাবাদী হতে পারি যে তিনি কোনো ধরনের হুমকি, নির্দেশনা বা বক্তব্যে বিভ্রান্ত হবেন না। তিনি তার কাজটি যথাযথভাবে করবেন। তিনি যদি তার কাজটি যথাযথভাবে করতে পারেন তাহলে এই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় সফলতা। আজকে যে ছাত্রদের যে নতুন রাজনৈতিক দলটা গঠন হবে, সেই রাজনৈতিক দলটা গঠন হওয়ার সময় তখন এই সমস্ত ধীরে ধীরে জামাত নেতা যত আছে, জামাতের যত সমর্থক আছে, সারা দেশ জুড়ে প্রায় 500টি বাস নিয়ে তারা এখানে জমায়েত হবে। জমায়েত হয়ে তাদের হাতে কিন্তু অস্ত্র থাকবে। এই খবরটা পাওয়া গেছে আমাদের এজেন্সির কাছ থেকে। এখন এজেন্সি তারা কালকে রাতেই সেনাবাহিনীকে সতর্ক করেছে এবং আমার কাছে খবর আছে কাল রাত অবধি সেনাবাহিনী হেডকোয়ার্টারে ঢাকায়, সেখানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি সমস্ত সেনাদের সঙ্গে জরুরি বৈঠক করেন। অনেক রাত অবধি ওই বৈঠক হয়েছে এবং এই যে জমায়েতটা হবে, এই জমায়েতে সবার কাছে কিন্তু অস্ত্র থাকবে। আর এটাকে পুরো কোঅর্ডিনেট করছে ওই ফ্রান্সে বসে পিনাকি ভট্টাচার্য, আমেরিকায় বসে ইলিয়াস হোসেন এবং আর একজন হচ্ছে কনক সানোয়ার বা এইরকম একজন কিছু হবে। এই তিনজনে মিলে এইটা মানে কোঅর্ডিনেট করছে এবং 32 নম্বর ধানমন্ডি যেভাবে ভাঙা হয়েছিল, সেই 32 নম্বর ধানমন্ডি ভাঙার মানে ওই রকম পরিকল্পনা অনুযায়ী সবাই এবার ধাবিত হবে ওই সেনা দপ্তরের দিকে
এবং চেষ্টা করা হবে সেনা দপ্তরকে ভেঙে গুড়িয়ে দিয়ে সেখানে একটা হত্যালীলা চালানো। এই খবর আমাদের এখান থেকে পাওয়ার পর ওয়াকারুজ্জামান রাত্রিবেলা গোপন একটা মিটিং করেন। সেখানে সমস্ত সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্তারা ছিলেন এবং বিমান বাহিনী এবং নৌবাহিনীর কর্তারা সেখানে উপস্থিত হয়েছিলেন। বিশেষ করে 9 নম্বর ব্যাটালিয়নকে এখানে একেবারে সদা প্রস্তুত থাকতে বলা হয়েছে। 9 নম্বর ব্যাটালিয়ন যারা গোলা বারুদ যারা চালিয়ে থাকে তাদেরকে হয়তো একটা রক্তক্ষয়ী একটা সংগ্রাম যদি ওরা আসে মানে ভাঙতে আসে তাহলে একটা কিন্তু রক্তক্ষয়ী সংগ্রাম হতে পারে। এখন এই অবস্থার সৃষ্টিটা হলো কি করে? গত 4 মাস ধরে আমাদের যিনি সেনাপ্রধান দ্বিবেদী সাহেব তিনি কিন্তু আপনাদের বাংলাদেশের সেনাপ্রধানকে বারবার বলে যাচ্ছেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার আপনাদের হাতে আছে, আপনারা এরকম চুপ করে বসে থাকবেন না। এটার কিন্তু একটা নেগেটিভ একটা যাবে, বার্তা যাবে আপনার যারা এই সমস্ত কাণ্ড কারখানা করে বেড়াচ্ছে। তাছাড়া আপনাদের উপরে মানুষের যে ভয়, যে ত্রাসটা, সেই ত্রাসটা যদি চলে যায় তাহলে কিন্তু আপনারা বিপদে পড়বেন। এখন সেইটা কিন্তু ওয়াকারুজ্জামান কোনোভাবেই শোনেননি। উনি ভেবেছেন যা হচ্ছে হোক, আমি চোখ বুঝে বসে থাকি। এখন মরণকালে হরিনাম, এখন তার যোগটা আরম্ভ করে দিয়েছেন তিনি। গত 2-3 দিন আগে তিনি যে ভাষণটা দিলেন তারপরেতে এই পিনাকিরা সমস্ত দল বল নিয়ে খেপিয়ে তুলেছেন ওয়াকারুজ্জামানকে পদত্যাগ করতে হবে। শুধু তাই নয়, যারা যারা এই মুজিবপন্থী যারা সেনাবাহিনী আছে তাদেরকে ধরো আর কাটো। তারা ওখান থেকে যেমন ধানমন্ডি যেমন তারা কন্ট্রোল করেছিল, তারা বাইরে থেকে তারাও এবার ওই আজকের মিটিংটাকে তারা কন্ট্রোল করার চেষ্টা করবে এবং সেখান থেকে তারা মিটিং এর শেষে আজকে শুক্রবার, মনে রাখবেন বেছে বেছে শুক্রবার কিন্তু করা হয়েছে, এই শুক্রবার দিন তারা একেবারে একটা রক্তক্ষয়ী সংগ্রামের দিকে নিয়ে যাবে বাংলাদেশটাকে। এছাড়াও একটা বড় খবর আছে, সেটা হচ্ছে বাংলাদেশ জুড়ে একটা আতঙ্ক এবং ত্রাসের সৃষ্টি করার জন্য একটা প্ল্যান করা হয়েছে। যে প্ল্যানটা হচ্ছে আমাদের মুম্বাই অ্যাটাকের মতো। এই প্ল্যানের পেছনে রয়েছে হিজবুত তাহরির, তারপর আপনার আইএসআই এবং পাকিস্তান থেকে আসা আপনার লস্করে তৈবার 11 জন কুখ্যাত সন্ত্রাসী, তাদেরকে নিয়ে আসা হয়েছে। এই খবরটা আমার কাছে আসতে একটু দেরি হবে। এই খবরটা করবো আমি একটু পরে, হয়তো 9টা 9:30 দিকে হয়তো করতে পারবো। এখন এই খবরটা, আগের এই খবরটা আপনারা শুনে রেখে দিন। আপনারা কিন্তু আজকে সতর্ক হন, আজকে বাইরে বেরোবেন না। 5টার মানে এই মিটিং শেষ হওয়ার আগে কোনো মতে ঘরে ঢুকে পড়ুন। আপনাদের ওপরে কিন্তু দারুণ রকমের আঘাত আসতে চলেছে। যদি সত্যি সত্যি এই ঘটনা ঘটে তাহলে বাংলাদেশের মানুষের কপালে কিন্তু অশেষ দুর্গতি আছে, আমি বলে দিলাম। এখন প্রথম ওয়াকারুজ্জামান পুরো জিনিসটাকে তিনি উপেক্ষা করেছেন। ম্যাজিস্ট্রেসি পাওয়ার হাতে নিয়ে তিনি চোখ বুজে দাঁড়িয়েছিলেন। তারই সেনাবাহিনী, তাদের ক্যাপ্টেন থেকে আরম্ভ করে তাদের সাধারণ সদস্য যারা আছে তারা অবাধে লুটতরাজ চালিয়েছে। মামলা দেওয়া, মামলা থেকে রেহাই দেওয়া, এই করে তারা কোটিপতি হয়েছেন। তাদের যে সেকশনটা আছে সেই সেকশনটা কিন্তু একটা মারাত্মক অবস্থায় রয়েছে। তারা এখন এই যে সেকশনটা এখন যেটা আওয়ামী লীগ আছে
তাদের উপরে কিন্তু হামলা চালানোর জন্য ভেতরে ভেতরে পরিকল্পনা হচ্ছে। সেনাবাহিনীর ভেতরে, ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে কিন্তু এখন প্রচন্ড চাঞ্চল্য এবং একই সঙ্গে প্রচন্ড তৎপরতা। মানে বাংলাদেশটাকে একেবারে জঙ্গিদের রাষ্ট্রে পরিণত করার জন্য এই পাকিস্তানি যত সব বীজের যারা রয়েছে তারা কেউ বিদেশে বসে কেউ দেশে বসে দেশটাকে ধ্বংস করার পরিকল্পনা করেছে। এরা চাইছে বাংলাদেশটা আফগানিস্তান করে দাও। এমনি বাংলাদেশ সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই ঘটনা যদি একবার ঘটে যায়, সেনাবাহিনীর দপ্তরের উপরে যদি আক্রমণ হয়, তাহলে পৃথিবীর কাছে বাংলাদেশের মেসেজটা কি যাবে আপনারা এটা ভেবে দেখুন। আমি জানি না বাংলাদেশ সেনাবাহিনী এটাই কিভাবে কন্ট্রোল করবে, আমি সেটা বলতে পারবো না। এখন আমি অনেক দূরে, আমার কাছে সব খবর আসেও না, কিন্তু আমি যেটুকু খবর পেয়েছি সেই খবরটা কিন্তু ভয়াবহ। আপনারা কিন্তু খুব সাবধান হন। এই যে 9 নম্বর ব্যাটালিয়নকে যে রাখা হয়েছে, তারা কিন্তু গোলা বারুদ চালানোর জন্য ওস্তাদ। ফলে যদি আক্রমণ করতে আসে, এরা সত্যি সত্যি যা শোনা যাচ্ছে, যদি আক্রমণ করতে আসে তাহলে কিন্তু একটা রক্তক্ষয়ী সংগ্রাম হবে এবং এর একটা এফেক্ট পাবেন সারা আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে পুরো বাংলাদেশটা উত্তাল হবে। মানুষ বাইরে বেরোতে পারবেন না, মানুষ ঘরবন্দি হয়ে যাবে, ত্রাসের সৃষ্টি হয়ে যাবে। তারপরে যদি এইরকম বোমা বিস্ফোরণ, একটা ছোট ঘটনা কিন্তু কালকে রাত্রিবেলা ঘটে গেছে, আপনারা সবাই দেখেছেন। বোমা বিস্ফোরণের ছোট একটা নমুনা হয়েছে। এই নমুনা যদি আবার 2-1 দিনের মধ্যে যদি সারা বাংলাদেশ জুড়ে সিরিজ অফ ব্লাস্টিং হয়, তাহলে বাংলাদেশের কি অবস্থা হতে পারে এবার সাধারণ মানুষ এবার বুঝে দেখুন। এরা চাইছে যে করেই হোক না কেন এমন একটা পরিস্থিতি সৃষ্টি করো যাতে কোনো মতে শেখ হাসিনা যাতে বাংলাদেশে পা না রাখতে পারেন। আর যদি বাংলাদেশ আর্মি যদি আমাদের কথা শুনতো, ভারতবর্ষের সেনাধ্যক্ষের যদি কথা শুনতেন, তাহলে কিন্তু আজকে তাকে এই অবস্থার মধ্যে পড়তে হতো না। তিনি বলেন না, উনি সময় দিয়েছেন। কচু গাছ কাটতে কাটতে যেমন ডাকাত তৈরি হয় না, এরাও কচু গাছ কাটতে 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 এখন সেনাবাহিনীকে মূলোর মতো ভাবতে আরম্ভ করেছে যে মূলো যেমন 1 কোপে কাটা যায়, সেনাবাহিনীকেও 1 কোপে কাটা যাবে। আগে কি হতো, সেনাবাহিনীর একটা সদস্য যদি লাঠি হাতেও দাঁড়িয়ে থাকতো, তাহলে পরে সাধারণ মানুষ প্যান্ট ভিজিয়ে ফেলতো। এখন সেই সেনাবাহিনীকে দেখেছি যমুনা টেলিভিশনের সামনে সেই সেনাবাহিনীর উপরে আঙুল উঁচিয়ে কথা বলছে। এত বড় সাহস আসে কোত্থেকে? এই সাহসটা তো দিয়ে সেনাবাহিনী দিয়েছে। আজকে যে সাহস সেনাবাহিনী দিয়েছে তার প্রতিফল সেনাবাহিনীকে ভোগ করতে হবে। ফলে সেনাবাহিনী যদি এখনো কড়া হাতে যদি এই অবস্থা দমন না করে, 10-20টা লাশ পড়বেই, কিন্তু সেনাবাহিনীকে কন্ট্রোল নিতে হবে। আর সেনাবাহিনী যদি দুর্বল হয়ে যায়, তাহলে বাংলাদেশ ম্যাপ কিন্তু পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। মানে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়, বিচ্ছিন্ন হবে না, বিচ্ছিন্ন এখন হয়ে রয়েছে, একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। বাংলাদেশ খন্ডে 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 ভাগ হয়ে যাবে। এরা সেটাই চাইছে। সুতরাং এই যে দেশের শত্রু যারা বিদেশে বসে আছে, এদের বয়কট করুন। এরা আপনাদেরকে শান্তিতে থাকতে দেবে না। আজকে যারা আপনারা ওদের ফলোয়ার আছেন, কাল আপনাদেরকে ভিখারি করে ছেড়ে দেবে। আপনারা সেটা বুঝতে পারছেন না। আপনারা ওদের ফলোয়ার হয়ে আপনারা নিজের দেশের নিজের সর্বনাশ করছেন। আপনার পায়ে নিজের কুড়ুল নিজের পায়ে মারছেন। আপনাদের থেকে বড় কালিদাস আর কি হতে পারে? আমি যারা এই সমস্ত ইলিয়াস, পিনাকি, কনক সানোয়ার, এদের যারা ফলোয়ার আছে, আমি তাদেরকে বলছি, আপনারা কি করতে চাইছেন? নিজের দেশটাকে এইভাবে জ্বালিয়ে পুড়িয়ে আপনারা শেষ করে দেবেন?
দেশের মানুষকে অস্থির করে দেবেন আপনারা, বাংলাদেশটাকে একেবারে পরাশক্তির অধীনে করে দেবেন। আপনারা বাঁচতে পারবেন? আজকে যদি বাইরের শক্তি যদি বাংলাদেশের মধ্যে প্রবেশ করে, যখন দুর্বল হয়ে যায়, তখন তো আশেপাশে পশ্চিমা দখল দেবেই। আপনারা তো নিজেরা দরজা খুলে দিচ্ছেন ডাকাতকে, যে এসো তোমরা আমার ঘরে এসো। আপনারা এখনো বুঝুন, আপনারা দেশটা আপনাদের। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, তার মতো বিদ্বান এবং পণ্ডিত মানুষ খুব কম আমাদের প্রধানমন্ত্রী হয়েছে। তিনি এক ভোটে সরকার তার হেরে গেছিলেন। 13 দিনের সরকার ছিল। যাবার সময় একটা ভাষণের একটা ছোট ক্লিপ সারা পৃথিবী জুড়ে ঘুরে বেড়ায়। সেখানে তিনি বলেছেন, ক্ষমতা আসবে, ক্ষমতা যাবে, পার্টি আসবে, পার্টি যাবে, মানুষ আসবে, মানুষ যাবে, देश रहना चाहिए, ये देश रहना चाहिए। पार्टियां आएंगी, पार्टियां जाएंगी, ये पावर आएगा, पावर जाएगा, लेकिन ये देश रहना चाहिए। তিনি এক ভোটে হেরে গিয়েছিলেন, কিন্তু তিনি দেশের জন্য তিনি কোনো লড়াইতে যাননি। তিনি আবার গণতান্ত্রিক ভাবে তিনি লড়াই করে ফিরে এসেছিলেন। তারপর তিনি 5 বছর সম্পূর্ণ রাজত্ব করেছিলেন। সুতরাং তার কথা যদি আপনারা মানেন, ওই রকম বিদ্বান একদম ব্যক্তির কথা এবং পণ্ডিত ব্যক্তির কথা যদি মানেন, তাহলে জানবেন যে ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন সেনাপ্রধানকে নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য মন্তব্য। ইতিমধ্যে সেনাপ্রধানের যে বক্তব্যটি ভাইরাল হয়ে গেছে, বিশেষ করে সেনাপ্রধান কঠিন হুঁশিয়ারি সতর্ক বার্তা দিয়েছেন এবং সেনাবাহিনীকে কিন্তু তারা কঠিনভাবে রেডি হতে বলছে, এমন কিছু বক্তব্য। এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং সেনাপ্রধান এবং ডক্টর ইউনূসকে নিয়ে কি মন্তব্য সেটাও কিন্তু কমেন্ট বক্সে দেখতে চাই। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।